জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী মাঝার ইমন। সেখানকার সব শেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। ইমন, উপদেষ্টারা কালকের বৈঠকের বিষয়ে কি বলেছেন এবং কর্মসূচি প্রত্যাহার করে কি জানালেন শিক্ষার্থীরা, জানাবেন। পুতুল, সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু সকাল 10:30 থেকে যেই দুইজন উপদেষ্টা সহ সরকারি যে সিনিয়র কর্মকর্তারা আটকা পড়ে রয়েছিলেন এই মাইলস্টোন স্কুলের ভেতরে শিক্ষার্থীদের মাধ্যমে বা আন্দোলনকারী যারা রয়েছেন যারা অবরুদ্ধ করে রেখেছিলেন, পরবর্তীতে আমরা দেখলাম যে সন্ধ্যা 7টা নাগাদ তারা বের হয়ে যায় পুলিশি প্রোটোকলের মাধ্যমে এবং তারা মাইলস্টোন যে স্কুলটা রয়েছে সেই স্কুলের যে গলি রয়েছে, অর্থাৎ এই মেট্রো রেলের ডিপো ঘেঁষোয়া যে গলি রয়েছে সেই গলি হয়ে আবার কিন্তু মূল সড়ক অর্থাৎ যেই দিয়াবাড়ি যে চত্বর রয়েছে সেই চত্বরে না গিয়ে তারা মূলত মেট্রো রেলের যে ডিপো রয়েছে সেই ডিপোর ভেতরে দিয়ে প্রবেশ করে তারা এই স্থান ত্যাগ করে এবং পরবর্তীতে আমাদের সাথে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয়ের সাথে কথা হয়। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আগামীকালকে সকালে তারা সচিবালয়ে যাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থাকবে এবং তাদের যেই 6 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তাদের যে সমস্ত দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং সরকারের পক্ষ থেকে তো সকাল থেকে আশ্বাসের কথা বলা হয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন বারংবার আমাদের সাথে সেটা হচ্ছে যে তারা আর কোনো আশ্বাসে বিশ্বাস করতে চায় না। তারা মূলত মাঠ পর্যায়ে তাদের যে বাস্তব যেই পরিকল্পনা রয়েছে সরকারের সেই বিষয়টি তারা জানতে চায় এবং এখানে আমাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে উত্তরা জোনের ডিসির সাথে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এই আন্দোলনকে ঘিরে তারা একেবারে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু পেশাদারিত্বের আচরণ করেছে, অর্থাৎ সকালবেলা থেকে এখন পর্যন্ত তারা একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী এবং পুলিশ সদস্য এবং পুরো এলাকা যে রয়েছে অর্থাৎ এই দিয়াবাড়ি এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি তারা দেখেছেন এবং বিশেষ করে আমরা দেখেছি দুপুরের 3টার পরে মূলত একবার উপদেষ্টা যারা রয়েছেন অবরুদ্ধ যারা ছিলেন তারা কিন্তু বের হতে চেয়েছিলেন, কিন্তু তখন কিন্তু পরিস্থিতি ছিল না। পরবর্তীতে তারা আবার ভেতরে অবস্থান করে পরবর্তীতে আমরা দেখেছি যে দফায় দফায় আলোচনা হয় শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষকের সঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে, সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, পরামর্শ, সার্বিক বিভিন্ন রকমের পরিচালিত হওয়ার পর এই সন্ধ্যা 7:30টার দিকে মূলত দুইজন উপদেষ্টা সহ সরকারি যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন এই স্কুল পরিদর্শনে সকাল 10:30টায় তারা কিন্তু একেবারে বের হতে পারেন এবং পরবর্তীতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন এই দিয়াবাড়ি চত্বর থেকে শুরু করে আশপাশের এলাকায় যারা রয়েছিলেন, আন্দোলনরত রয়েছিলেন, উৎসুক জনতা রয়েছিলেন, সকলকে শান্তিপূর্ণভাবে কিন্তু এই এলাকাটি ত্যাগ করতে সহযোগিতা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো রয়েছে, তারা কিন্তু মাঠ পর্যবেক্ষণ করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। সব যদি আমি এক কথায় বলতে চাই যে দীর্ঘ 9 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বের হয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলেন, মানব দেয়াল তৈরি করে তাদেরকে বের করেছেন এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যে অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা প্রত্যাহার করেছেন এবং আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা সচিবালয়ে বৈঠক করবেন। তো সবশেষ এই ছিল আমার কাছে দিয়াবাড়ি চত্বর থেকে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টার পরবর্তীতে তাদের বের হওয়ার সবশেষ খবর এবং পরিস্থিতি। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও, বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষে ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এ সময় আহত হয় অনেকেই। দুপুর 2টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। পরে গেট পার হয়ে ভেতরে ঢোকে শিক্ষার্থীরা। সেখানে গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে তাদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ করে তাদের বের করে দেওয়া হয় সচিবালয়ের বাইরে। পরে গুলিস্তান সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ওই সময় এলাকার যান চলাচল সীমিত হয়ে পড়ে। সন্ধ্যা 6:30টার দিকে স্বাভাবিক হয় সচিবালয় ও গুলিস্তান এলাকার পরিস্থিতি। সচিবালয়ের যে সমস্ত ওই বিল্ডিংগুলোর গেট এগুলো বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। আবার কোথায় যাবে মানুষ যারা দর্শনার্থী? আমরা পুলিশ সবসময় সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের প্রদর্শন করি। তারপর যখন জাতীয় স্বার্থে, এটা একটা কেপিআই, ওই স্বার্থে যখন আমরা আমাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে, আমাদেরও রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয় থাকে, তখনই আমরা শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি।
এদিকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করেছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক 6 দাবি সমন্বয় করা হবে। মাহফুজ আলম আরও লেখেন, ন্যায্য যে কোনো দাবি মেনে নিতে সরকার দায়বদ্ধ। উত্তরায় বহু হতাহতের পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিলম্ব করায় শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢুকলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন রয়েছেন 69 জন। এর মধ্যে 10 জন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে একথা জানান তিনি। অন্যদিকে আজ রাতেই সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম ঢাকায় আসবে বলে জানান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল SM সোলাইমান। এই সংখ্যা বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে। এই সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব, আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের যে আর্মি হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন পেলে আমাদেরকে একটা প্রিলিমিনারি একটা দেওয়া হয় যে একটা দুর্ঘটনা ঘটেছে, মেবি তোমার এখানে বা আপনার এখানে ক্যাজুয়ালিটি আসতে পারে। আমরা ওইভাবে প্রিলিমিনারি তথ্যগুলো নিয়ে থাকি। গতকালও স্বাভাবিকভাবেই আমি খুব আর্লি একটা ইনফরমেশন পেয়েছি এয়ার হেডকোয়ার্টার থেকে যে একটা এয়ার ক্রাশ হয়েছে, একটু অ্যালার্ট হয়ে যাও। তো এয়ার ক্রাশের সাথে সাথে আমি আমার যে টিম তাদেরকে অ্যালার্ট করেছি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করার দাবিকে অপপ্রচার বলছেন প্রধান উপদেষ্টার দপ্তর। সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক এ ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। এছাড়া যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো DNA টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করার পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কেউ নিখোঁজ থাকলে স্কুল ক্যাম্পাসে বসানো কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারের প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কর্মীটোলায় এক খন্দকার প্যারেড গ্রাউন্ডে তার জানাজা হয়। পরে 3 বাহিনী প্রধান পাইলট তৌকিরের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েন। নিহত পাইলটের মামা মোহাম্মদ আলী তার আত্মার মাগফিরাত কামনা করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, হতাহতের সংখ্যা নিয়ে লুকোচুরির কিছু নেই, কারণ সবাই এদেশের মানুষ। কুর্মিটোলায় BF শাহীন ঘাটিতে এক ব্রিফিংয়ে বিমান বাহিনীর প্রধান আরও বলেন, দেশের বিমান বাহিনীর লাইফ টাইম 30 বছর। প্রযুক্তিগত বিমানগুলো পুরনো হলেও লাইফ টাইম শেষ হয়নি। বিমানগুলোর রক্ষণাবেক্ষণেও কোনো কমতি নেই। সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদেশ যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে, এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি। ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল, এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ, বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না, বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো। আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের বিষয়ে সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ, আহতদের সবশেষ অবস্থা কি, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ পুতুল। আহতদের অবস্থা আমরা জানি যে বার্ন ইনস্টিটিউশনে এখানে ৪২ জন ভর্তি ছিল, সন্ধ্যায় সিএমএইচ থেকে আরও 2 জনকে এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখন এখানে ৪২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একটু আশার কথা হচ্ছে, আশার বাণী হচ্ছে যে এখানে আমরা যখন বিকেলেও এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হয়েছিল তখন আমাদেরকে জানানো হয়েছিল যে 10 জনকে সংখ্যামুক্ত তারা বলছেন। এখন কিন্তু একটু আগে সীমিত সাংবাদিক নিয়ে এখানে কথা বলেছেন অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, এখানকার যিনি ভারপ্রাপ্ত পরিচালক। তিনি বলেছেন যে এখন সংখ্যামুক্ত হচ্ছেন 15 জন, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু বেড়েছে সংখ্যামুক্ত হবার। একই সঙ্গে আমরা জানি যে এখানে শুধু এই যে আইএসপিআরের তথ্য মতে যেই 31 জন মারা গেছে তার 10 জনই কিন্তু এই বার্ন ইনস্টিটিউশনে কিন্তু মারা গেছে। আমরা যে একটু আগে যে অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন এই ভারপ্রাপ্ত পরিচালক তিনি যেটি বলেছেন যে গতকাল এখানে উৎসুক জনতার এত ভিড় ছিল, এই ভিড়ের কারণে কিন্তু তাদেরকে অনেকটাই কিন্তু সেবা দিতে অনেক ক্ষেত্রে তাদেরকে বিঘ্ন ঘটেছে। একই সঙ্গে আজকেও তারা বলছেন যে আজকে তেমন ভিড়ভাট্টা না থাকলেও অনেক স্বজনরা কিন্তু আসছেন, তারা কিন্তু স্বজনদেরকে আসতেও কিন্তু নিরুৎসাহিত করছেন, কারণ ইতোমধ্যেই তাদের সব রকমের প্রস্তুতি এবং সক্ষমতা এই বার্ন ইনস্টিটিউটের আছে বলে তারা কিন্তু জানাচ্ছেন। কোনো রকমের বাড়তি বাইরে থেকে কোনো প্রকার সহযোগিতা লাগবে না, কারণ তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন তারা সব ধরনের সহযোগিতাই কিন্তু এখানে পাচ্ছেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে ভারপ্রাপ্ত পরিচালক আরও একটি বিষয় বলেছেন যে আইসিইউতে যে 8 জন রয়েছে এবং ভেন্টিলেশনে কিন্তু এখানে রয়েছে 4 জন, এছাড়া 2 জনকে কেবিনে শিফট করা হয়েছে। আরেকটি বিষয় একটু বলতে চাই যে এখানে যে বিষয়টি আমি বলছিলাম যে এখানে যে পরিমাণ মানুষের ভিড়ভাট্টা ছিল সেই ভিড়ভাট্টা করতে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে, যেহেতু বার্নের বিষয় সেক্ষেত্রে কিন্তু এটা বড় ধরনের সমস্যা করতে পারে, সে কারণে কাউকে এখানে ভিড়ভাট্টা করতে কিন্তু নিষেধ করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে। তো এই ছিল পুতুল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে নিজ নিজ গ্রামের বাড়িতে। নিহত রজনী ইসলামের দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে। রজনী তার মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে বিমানের ধ্বংসাবশেষে আহত হন, পরে হাসপাতালে নেওয়া হলে পরে মারা যান তিনি। এদিকে টাঙ্গাইলের সখীপুরে দাফন করা হয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রাকে। একই দিনে মির্জাপুরের নগরভাত গ্রামে দাফন করা হয়েছে 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের। শরীয়তপুরে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমকে। মাত্র 7 মাস আগে স্বামীকে হারানো মা জুলেখা বেগম সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। এদিকে লক্ষ্মীপুরে 7ম শ্রেণীর ছাত্র সায়ান ইউসুফ ও আফনান ফায়েজেরও দাফন সম্পন্ন হয়। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জানাজা শেষে শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো শিশুদের স্মরণে শোকাচ্ছন্ন সারা দেশ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সামলাতে দায়িত্বশীল আচরণ করেনি সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকারের উপদেষ্টারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো, এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে, তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত, এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতিটা হতো না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।